আবির তৎক্ষণাৎ ব্রেক কষল। বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল, কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন। আমি আপনার ভাই না, ওকে? মেঘ শান্ত কণ্ঠে শুধালো, ভাই না ডাকলে কি ডাকবো? আবির ডাকবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে বলল, আমি পারবো না। কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, আপনি জানেন না? আবির হাসতে হাসতে বলল, হায় রে কুসংস্কার। গত 2 বছরে আবির ভাই ডাকতে ডাকতে কান তব্দ করে ফেলছিস, এখন বলতেছিস স্বামীর নাম মুখে নিতে নেই। মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, তখন আপনি আমার স্বামী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন। বুঝেছেন? বুঝেছি, কিন্তু আর একবার যদি আবির ভাই বলছিস তাহলে বাঁ হাতের কানের নিচে এমন থাপ্পড় দিব 3 দিন বেহুশ থাকবি। মেঘ হুঙ্কার দিয়ে বলল, তাহলে ডাকবো কি আমি? আবির নির্দ্বিধায় বলল, আহিয়ার আব্বু। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল, আহিয়াকে? আবির মুচকি হেসে বলল, আমার মেয়ে। হোয়াট? আপনার মেয়ে আসলো কোত্থেকে? আবির দুষ্টুমি স্বরে বলল, মেয়ে আমার একার না, আমাদের দুজনের মেয়ে আহিয়া। মেঘ নিজের পেট হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের মেয়ে মানে? আমার তো এখনো বিয়ে হয়নি, মেয়ে কোথা থেকে আসবে? আমি নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, আরে বোকা মেয়ে, আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বলল, ছি, আপনার কি লজ্জা লাগে না? ও মা, লজ্জা লাগবে কেন? এই যে আজে বাজে কথা বলছেন। হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয়, তাহলে নির্লজ্জময় জীবন আমি রাখবো না। মেঘ বিরক্ত ভরা কণ্ঠে বলল, ফাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন। আজ বাসায় যে কি হবে দেখা যাবে, আমার আপনার জীবনে ঘূর্ণিঝড়ে উড়ে যাবে এখনই। আরিয়া আবিহা হাজার কেঁদেও তার বাপকে পাবে না। আবির 2 আঙ্গুলে আলতোভাবে মেঘের নাক চেপে হেসে বলল, তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা? মেঘ ফোঁস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলে, আপনি কি জানেন? আবির উফ করতে করতে বাইক বসলো। বাইক স্টার্ট দিতে দিতে তপ্ত স্বরে বলল, আবদ জামাইটাকে চিমটি কাটা মোটেও ভালো লক্ষণ না। আল্লাহ, বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, বাসায় মানালে বিয়ে 2-3 দিন পরই হবে, আর বাসায় না মানলে রাতেই আপনাকে নিয়ে পালাবো। মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসল। বুকের ভিতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। আজ বাসায় কি হতে চলছে সেসব ভেবেই আঁতকে উঠেছে বারবার। দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখে আস্তে করে ডাকলো, এই যে। আবির নিরুত্তর। মেঘ আবারও ডাকলো, এই যে শুনছেন? আবির এবারও নিরুত্তর। মেঘ গলা খাকিয়ে দিয়ে মায়াবী কণ্ঠে বলল, আহিয়ার আব্বু? আহিয়ার আম্মু বলো। মেঘ উদাসীন কণ্ঠে শুধালো, আমার জন্য এত কিছু করলেন অথচ একবারের জন্য আই লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন? ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয়? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটি কি বলতে হবে? মেঘ উত্তর খুঁজে পেল না। সত্যিই তো, একজন আরেকজনের অনুভূতি বোঝা, পাশে থাকা, চাওয়া পাওয়া, মূল্যায়ন করা, দুজন দুজনকে সম্মান করা, এগুলো তো ভালোবাসি প্রতীক। মুখ ফুটে ভালোবাসি না বললে বাবা মারা আমৃত্যু সন্তানের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে সারা জীবন পাশে থাকেন। ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসি বলে না, অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। তবে কোনো ভালোবাসি কিংবা আই লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে? প্রতিনিয়ত ভালোবাসি বলতে কি সত্যিকার ভালোবাসা খুঁজে পাওয়া যায়? মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আর কিছু বলা বা শোনার ইচ্ছে নেই মেঘের। বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনে নামলো। পরপর কল দিল তানবীরকে। তানবীর অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে একটা কাজে গেছে, আসতে একটু সময় লাগবে। কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটা চলা করা, শাড়ি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল,
একা যেতে পারবি নাকি তানবীর আসা পর্যন্ত অপেক্ষা করবি? যেতে পারবো। শোন, কারো সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই। সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি। আচ্ছা, যাবো এখন। মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মেঘ কিছু দূর যেতে আবির উচ্চস্বরে ডাকলো, মাহদিবা খান। মেঘ। মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরল। আবির পূর্বের ন্যায় আবারও বলল, সাজ্জাদুল খান। আবিরের মিসেস হওয়ার প্রস্তুতি নিন। খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন। মেঘ অবাক লোচনে তাকিয়ে নিঃশব্দে হাসলো। হাতে নেড়ে বিদায় দিয়ে সামনে ঢুকলো। এক পা বাড়াতেই আবির উদ্বৃত কণ্ঠে আবার বলল, আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ ইনফিনিটি। মেঘ অতর্কিত ঘুরে দাঁড়ালো। আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে। আই লাভ ইউ শোনা অনুমাত্রই ইচ্ছেও মেঘের ছিল না। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারল না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আবিরকে। আহ্লাদি কণ্ঠে বলল, আই লাভ ইউ ইনফিনিটি। আবির মেঘের মুখটা তুলে কপালে বরাবর চুমু খেয়ে শান্ত স্বরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তো ভালোবাসি তোকে। মেঘের বিস্মিত আখির যুগল আবিরের চোখে নিবদ্ধ। ফাঁকা রাস্তা, কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলোয় আবিরের শ্যামলা চেহারা পড়ছে মেঘের সেই মায়াময় আদলের তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, আপনি এত কিউট কেন? আবির মৃদু হেসে বলল, এখন কিন্তু শাস্তি দেব। মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা সরে দাঁড়ালো। পরপর থমথমে কণ্ঠে শুধালো, ভালোবাসি বলবেন না তো? এখন বললেন কেন? আবির তপ্তস্বরে বলল, আমি তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখবো না তাই। মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আমার খুব ভয় হচ্ছে। আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুগালে হাত রেখে চাপা স্বরে বলল, আমি আছি তো তোর পাশে, ভয় কিসের? আমি বেঁচে থাকতে তোর উপর একটা আঁচও পড়তে দিব না। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভিতর ভয়ঙ্কর তোলপাড় চলছে। কি হবে বা হতে চলছে সেসব ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। মনের আতঙ্ক বাসা বেঁধেছে অনেক আগে। তার উপরে দুপুরে আব্বু সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে। সারাদিন আব্বু ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। মেঘ বাসায় ঢুকে গেছে। আবির পকেট থেকে ফোন বের করতে দেখলো আলী আহমেদ খান কল আসছে। আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির তুমি কি শোধরাবে না? কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ তোমার কোনো খবর নেই। এত কিসের রাগ তোমার? আবির শান্ত স্বরে বলল, বলুন। আমি কি বলবো? কি বলতে বাকি রাখছো তুমি? রাজশাহী অফিসে সমস্যা হয়েছে। বিকেলের দিকে খুব মারামারি হয়েছে। এখন পরিস্থিতি ভালো না। তোমার চাচ্চু শরীর খারাপ, অফিসে আসেনি। এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো। বাধ্য হয়ে এখন আমাকে যেতে হচ্ছে। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন মানে? আপনাকে কোথাও যেতে হবে না, আমি এখনই আসছি। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে বলেন, ব্যবসা যেহেতু আমার, সব দায় তো আমারই। মরি আর বাঁচি ব্যবসা করে যাব। তোমাদের রাগ নিয়ে থাকো। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? বাস স্ট্যান্ড। আমি আসতেছি এখনই। আসতে হবে না, আসতেছি আমি। এদিকে মেঘ শাড়ির আঁচলের নিচে ফুল আর আংটি পরিহিতা হাত লুকিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে মালিয়া খান আর আকলিমা খান কাজ করছে, আর কেউ নেই। এই সুযোগ মেঘ দ্রুত চলে যাচ্ছে। মালিয়া খান আকস্মিক মেঘকে দেখে ডেকে উঠলেন, শাড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? এত রাত করে বাসায় আসছিস কেন? মেঘ ছোট করে বলল, ঘুরতে গিয়েছিলাম। মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে। একদম শাওয়ার শেষ করে বিছানায় শুয়েছে। বন্যার কথা মনে হতে সঙ্গে সঙ্গে বন্যাকে কল দিল। আজকে সব ঘটনা একে একে বলছে। আবির দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছালো। আলী আহমেদ খান ব্যাগ নিয়ে বেঞ্চে বসে বসে চা খাচ্ছেন। আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আব্বু আপনি বাসা যান, আমি যাচ্ছি। এভাবে কিভাবে যাবে? বিকেলে থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে। ইকবাল এমনকি মোজাম্মেলকে দিয়েও কল দেওয়ালাম, আর তুমি কি করলে? কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না। এখন এসে বলছো তুমিই যাবে। মজা করছো? সরি আব্বু, আর এমন হবে না। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন, এখন সরি বলতে হবে না। যাও, রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো। প্রয়োজনে 7 দিন বসে থাকো। আমি চলে যাচ্ছি।
তোমাকে আর কেউ বিরক্ত করবে না। আবির শীতল কণ্ঠে বলল, সরি আব্বু, আর এমন করব না, রিয়েলি সরি। এই আমি কানে ধরছি। আলী আহমেদ খান চায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আটকে বলল, কানে ধরতে হবে না। বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও কিছুই না। আবির মলিন হেসে বলল, রাজশাহী আমি যাচ্ছি, আপনার এই শরীর নিয়ে এতদূর যেতে হবে না। তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসোনি, কিভাবে যাবে? দু একটা জামা কাপড় কিনে নিব, সমস্যা নেই। তোমার বাইক কি করবা? তানবীর এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি ওকে কল দিচ্ছি। ঠিক আছে যাও, কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানে কারোর সাথে রাগারাগি করছো আর আমার কানে খবর আসছে তাহলে তুমি কানে ধরো মাপ পাবে না, এই আমি বলে দিলাম। আবির ধীর কণ্ঠে বলল, কারোর সঙ্গে রাগারাগি করব না, কিন্তু আমি ফেরার সময় আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ কি বলবো এখনই বলো। আবির মৃদু হেসে বলল, এখন না, রাজশাহী থেকে এসে বলবো। আচ্ছা তোমার ইচ্ছে, ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও। মোজাম্মেলের শরীর ভালো হলে ওকে পাঠাবো। আচ্ছা। বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে। তানবীর এসে অনেকক্ষণ পর। আবির রাজশাহী যাচ্ছে দেখে তানবীর থ মেরে দাঁড়িয়ে আছে। বড় আব্বুর সামনে মুখ ফুটে কিছু বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে। আলী আহমেদ খান তানবীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চলো এখন। তানবীর ভারী কণ্ঠে বলল, জি। আবিরের বাস ছাড়া কিছুক্ষণ পরই আবির মেঘকে কল দিল। মেঘ বন্যার কল কেটে আবিরের কল রিসিভ করে চিন্তিত স্বরে জানতে চাইল, কোথায় আপনি আর কখন আসবেন? আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে ইমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হবে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তোকে যা বলি একটু শোন। হাতের আংটিটা খুলে কোথায় লুকিয়ে রেখে দে, আমি আসলে আবার পরিয়ে দেব। আর এই 2-3 দিন খুব বেশি সাবধানে থাকবি। প্রয়োজনে সারাদিন ঘুমাস, তবু বাসার কারো মুখোমুখি হোস না। বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে ভুলও সামনে যাস না। আর অবশ্যই আমাকে জানাবি। সামান্য কোনো বিষয় বাড়াবাড়ি করতে চাস না। সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে। যেভাবেই রেখে গেলাম 3 দিন পর যেন সেভাবেই পাই। একটা কথা মনে রাখিস, তোর কিছু হলে আমি সত্যি মরে যাব। আমি তোকে নিজের থেকে বেশি ভালোবাসি। ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়ক বাতিল অভিশয় আলোর ভিড়েও আবির অন্তর্জ্ঞানীর মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিসংখ্যা আবিরের ভুরু যুগল কুঁচকে আছে। চেহারা লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশে উচ্ছল্ল চাঁদের আনমনে নিজের চাঁদকে খুঁজছে। হৃদয় মণিকোঠায় সঙ্গোপনে আতুরতায় রাখার প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছি ঠিকই, কিন্তু মেঘ যে আংটিটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অজানা নয়। গত বছরে দেওয়া ডায়মন্ডের রিংটা প্রথম আঙ্গুল থেকে খুলতে চাইতো এই নামে। আকলিমা খান হালিমা খানরা কয়েকবার জিজ্ঞেস করেছে, এই কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা? আবির আর তানবীর বহু কষ্টে ওই সিচুয়েশন সামলিয়েছে। তখন অনেক মেঘকে বুঝিয়ে আংটি খুলে রাখতে সক্ষম হয়েছে ঠিক, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কে আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবির এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমেদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। তার ছোটোখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজ আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহীতে পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার পর মেঘকে কল দিতে রেডি হতে লাগলো। পরপর দুবার কল করছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসতেছে। আবির তাড়াহুড়া অফিসে চলে যায়। তানবীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই
স্পারো ড্রিম হাউস এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিরা যা কিছু আগোছালো রেখে আসছিল সব গুছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে, তাছাড়া বাসায় কিছু কাজও বাকি ছিল সেগুলো করতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে 12-1টা বেজে যাবে। এদিকে বর্ণার ক্লাস একা একা ঝিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছে। মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবাই আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখল। পিছন থেকে দেখতে অবিকল তানবীরের মতো। বর্ণা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাতে প্রায় 3টা পর্যন্ত তানবীরের সাথে কথা হয়েছিল বর্ণার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়ে কথা হয়েছে। ওদের কথা শেষ করে তানবীর যে বর্ণাকে নিজের কথা বলতে যাবে ততক্ষণে বর্ণা অর্ধেক ঘুমে তলিয়ে গেছে। তানবীর 2-1বার মৃদুস্বরে ডাকছে। বর্ণা ঘোরে শুধু হুম হুম করছিল। তারপর বর্ণা আর কিছুই মনে নেই। গতকাল সারাদিনে একবারও আবিরের সাথে কথা হয়েছিল, সেটা মেঘের ব্যাপারে। মেঘকে সব কিছু বলে দিয়েছে কি না সেটা কিছু জিজ্ঞেস করেছিল। বর্ণা হ্যাঁ বলায় তানবীর রাগী স্বরে বলছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলে। সকালে উঠে আমাকে একবারও জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছি, এখন অবধি তানবীর কোনো কল বা মেসেজ আসেনি। বর্ণা ভিতরে ভিতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানবীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বর্ণা ছেলেটার কাছাকাছি গিয়ে পিছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটার পিছনে ঘুরতেই বর্ণা রীতিমতো বিষম খেয়ে উঠেছেন। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বর্ণা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগী স্বরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্টে? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বর্ণা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি, 2nd ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজনকে ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সেনা তাই সরি বলছি। ইচ্ছাকৃত ভাই ডেকে সরি বলতে আসেনি। মুখে মুখে কথা বলছো আবার, এজন্যই বলি মেয়ে মানুষ আসলেই ভেজাল। বর্ণা একটু রাগী স্বরে বলল, আজব মানুষ তো। বর্ণা যেই ছেলেটাকে ডাকছিল ওই ছেলে একবার দুজনকে থামিয়ে বর্ণার উদ্দেশ্য করে বলল, সরি, ওর কথায় কিছু মনে করবেন না আপু। বেচারা 3 দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করতেছে। বর্ণার মুখ ফসকে বলে ফেলল, ঠিক আছে, মেয়েদের মাঝে এমন আচরণ করে ব্রেকআপই হবে। দুজনেই কপাল কুঁচকে রাগী ভাব নিয়ে বর্ণা দিকে তাকিয়ে আছে। বর্ণা মনের কথা মুখে ফসকে বেরিয়ে গেছে এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বর্ণা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে গেছে চিন্তিত স্বরে জানতে চাইল, এভাবে চুষছিস কেন? আর ছেলেগুলোই বা কে? বর্ণা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভাবছিলাম উনি। মিনহাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো, উনিটা কে আবার? বর্ণা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি স্বরে একসঙ্গে বলে উঠল, ওহো। বর্ণা রাগী স্বরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করলো, তানবীর ভাইয়াকে মিস করছিস? বর্ণা এপাশ ওপাশ মাথা নাড়ালো, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করছি না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকে দেখছিস। বর্ণা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না ভিটু, ভাইয়া আসতেছে। বর্ণা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি আসবে সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না। সে আসছে শুনে অমনি লাফাইয়া উঠছে। মেয়ে মানুষ, বুক ফাটে তবু মুখ ফাটে না। বর্ণা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল, উনি সত্যি আসবেন কি না? উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বাঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজেই কল দিয়ে দেখে নে। আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বর্ণা আশপাশ তাকিয়ে দেখলো ওই ছেলেগুলো আরও দেখা যাচ্ছে না। এদিকে তান আসছে কি না এটাও বুঝতে পারছে না। বর্ণা এক জায়গায় বসে
সাহস করে তানবীরের নাম্বারে কল দিল। তানবীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কী করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানবীর হেসে বলল, আর একটু অপেক্ষা করুন, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষা করছে। বারবার ফোন বের করছে, কিন্তু কল দিতে পারছে না। আকর্ষাত আগে দেখা হয় দুটা ছেলের মধ্যে একটা ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটা ঠোঁট খানিক প্রশস্ত হলো, মৃদুস্বরে বলল, আগে নাও, তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কোনো ফুল নিব? এর মধ্যে তানবীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কীভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যা নিভু নিভু চোখে তানবীরকে দেখছে। তানবীরের রাগান্বিত চেহারা পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ছাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানবীরের মতো দেখতে ছেলেটা কোথাও থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগেই আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়ায় উল্টো ফলে গেছে, এই খুশিতে ও ফুল দিতে আসছে। তানবীর কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে জানতে চাইল, কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলছিল আমার আচরণে যেন আমার ব্রেকআপ হয়েছে। আপু কথাটা বলছে 1 ঘন্টা হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে এসে আমার সাথে কথা বলছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকায়ও দেখেনি, সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানবীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাত থেকে কটমটো করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবে না। তানবীর বন্যার হাঁটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আঁখিতে একবার তানবীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি সব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদদোয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিল তাই। তানবীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি করেছে তোমার সাথে? বন্যা তড়িতবেগে বলে উঠল, না না, ওরকম কিছু না, উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গেছিল। তানবীর ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোমার রাগ হয়? বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে এত বড় হয়েছি, তার মনে মতো কিছু না হলেই ফোঁস হয়ে ওঠে। ইদানিং আপনাদেরও দেখছি। তানবীর গলা খাকিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছো আসলে তেমন না, আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলেই তানবীর মৃদু হাসল। বন্যা ভুরু উঁচিয়ে উষ্টে বেঁকিয়ে নিকেট কণ্ঠে বলল, ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যা ভাবভঙ্গি দেখে তানবীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, আর জানতেও চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করল, মেঘ কোথায়? এই যে দেখছো। আমি বুঝতে চাই, মানে তুমি বুঝো ক? তানবীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল, আসলেই আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তামিম কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন বসতে বলছি? বন্যা চুপচাপ উঠে বসল। তানবীর রাগে হাত বাড়াতে গিয়ে লজ্জা হাত রাখতে পারল না। তানবীর মিররে সেই দৃশ্য দেখে মুচকি হাসল। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানবীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে, নিরুদ্বেগ সেই চাউনি। এই চোখের ভাষা বোঝার সাধ্য কারণেই এভাবে তাকানোতে বন্যা থুতমিও ভাঁজ হয়ে আছে। তানবীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানবীরের চোখের দিকে। বন্যা ভুরু কুঁচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষ থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করেছিলে। আমি তখন মজা করেছিলাম। তানবীর
মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, এমন মজা কখনো করো না, সেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজের হাত বাড়িয়ে ডালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসল। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানে নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টা স্বরে বলল, মিথ্যা কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভুরু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ও তার মানে এমনিতে ভালো লাগে না? বন্যা ঢোক গেলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে বোধ হয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করলো, রাজশাহী কেন? অফিসের কিছু সমস্যা হয়েছে, তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো, কি হলো বলুন? তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিন কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই, নেট পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধ হয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলেছিল সেটা কি মিটছে? ধ্যাত, কিসের ঝগড়া? দুই স্টাফ ঝগড়া লাগছিল, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে সে খবর পাঠিয়েছে যেন বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞেস করলো, কবে আসবে? আসছি যেহেতু এখন বলল, কাল চলে আসতে পারবো না। চাচু আগেই আসতে বলছিল আমায়, আমিও পাত্তা দিইনি। এখন এমন সিচুয়েশন আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্র ঝামেলা মিটিয়ে চলে আসব। আচ্ছা, সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল, তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না। কল রিসিভ করছে না, কষ্ট লাগতেছে ভাই। তানভীর কিছু বলার আগেই আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজই মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলে উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে দিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম তানভীরের বিরক্ত লাগলে এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিসে শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরবে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করেছে না। তানভীরও বাহিরে। আকলিমা খানকে কল দিয়েও কিছুক্ষণ কথা বলছে। মেঘের কথা জিজ্ঞেস করায় উনিও শান্ত গলায় বলছেন, খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্রই আবিরের মন আরও বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পরপর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু একবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পায়নি। হালিমা খান বলেছে জানে না, মালিহা খান বলেছে হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরকেও কল দিচ্ছে। তানভীর সকাল থেকেই ব্যস্ত। তানভীরের ফ্রেন্ড আম্মু অসুস্থ, সেখানে দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খান বাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না। ও কি করছে, কেমন আছে কিছুটা জানতে পারছে না দেখে আবিরের মনে অবস্থা খুব খারাপ হয়ে আছে। অফিসের কাজে বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসার মেঘ কি রেগে গেছে? এজন্য কি আমায় কল রিসিভ করে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেলের দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল, বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন?
বাসায় কেউ কল রিসিভ করছে না, তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আব্বুকে ফোনে সব বলে দেব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাজভারী কণ্ঠে বলল, বড় আব্বু এখন কথা বলার অবস্থায় নেই। কেন, কি হয়েছে? সিহাব ভাইয়া বাসায় আসছে। হোয়াট? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না, বড় আব্বু কিছু জানে না, হুট করে চলে আসছে। এখন আর কি রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিবে বোধ হয়। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু। তুই বা বাইরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হয়েছি। বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে। আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎই ওকে নিয়ে বের হলো কে? সব ঠিক আছে তো? আবির একের পর এক প্রশ্নে নাজেহাল। তানভীর ঢোক গিলে ছোট করে বলল, সিফাত ভাইয়ার হাবভাব আমার সুবিধা লাগেনি। কি হয় বলা যায় না, তাই আগেভাগেই বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দিব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়।